সানা গাল ফুলিয়ে বসে আছে। সানার এক্সপ্রেশন দেখে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। সানাকে জোর করে কোলে নিয়ে আসছে গাড়িতে। সানা নিজেই হেঁটে আসতে চেয়েছিল। সানা মোটামুটি অনেকটাই ভারী। এভাবে সানাকে কোলে নিয়ে হাঁটা সাফওয়ানের জন্য অনেকটাই কষ্টসাধ্য। যতই মুখে বলুক না কেন, এতটুকু আসতেই সাফওয়ানের দম আসে আর যায়। একটা হুইল চেয়ার কিনে আনতে হবে, না হলে এভাবে কোলে নেওয়া সবসময় সম্ভব না। এভাবে মুখ ফুলিয়ে যেন বসে থাকে না কেউ। আমার কোনো অচেনা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই। আমি অচেনা তোমার কাছে, সানা? এত সহজে বলে দিলে? আপনার মুখে কি মানায় এটা, সাফওয়ান? আপনি যখন নিজে থেকে একটা ঘুড়ির সুতো ছেড়ে দিলেন, সেটা সেই দূর বিশাল আকাশে হারিয়ে গেল, তখন কি আপনি তা ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনাকে আমার বেশি প্রয়োজন ছিলেন, তখন কি আপনি আমার পাশে ছিলেন? ভরসার হাত বাড়িয়ে বলেছিলেন যে সানা, কষ্ট পেও না, আমি তোমার সাথে আছি। যেখানে দেখেছিলেন আমার বয়সটা কতটুকু, আমার মা বাবা শেষ করে দিয়েছিল। আমার মা বাবা মিলে আমার সন্তানকে কেড়ে নিল। আমি এত কিভাবে একা একা সামলেছি? আমার কষ্ট কি কেউ আদেও অনুভব করেছিল? একদিকে বাচ্চা হারানো মেয়েটি, আর একদিকে মা বাবার থেকে ধোঁকা খাওয়া। যখন মেয়েটি আশা করলো তার স্বামী তাকে সাপোর্ট দেবে, তাকে সামলাবে, সেই সময় সেও তাকে বুঝলো না। একা ছেড়ে দিল, নিজেও কথা শোনালো, নিজের না হওয়া সন্তানের খুনি বানালো। তখন সেই 16 বছরের মেয়েটির উপর দিয়ে কি কি ঝড় বয়ে গেছে আপনি কি ভেবেছিলেন? শোনো সানা, আমি... দাঁড়ান 1 মিনিট সাফওয়ান, আমার কথা এখনো শেষ হয়নি। আমাকে বলতে দিন। মানসিকভাবে কতটা সাফার করেছি একা একা তা শুধু আমি নিজে জানি। আমি একা ঘুমাতে পারতাম না, আগে থেকেই জানতেন না আপনি? তবুও নিজের থেকে আমাকে আলাদা করে দিলেন। আমি একা যখন ঘুমাতাম, আমার মনে হতো আমার বাচ্চাটা আমাকে ডাকছে। আমি ঘুমাতে পারতাম না, সারা রাত কাঁদতাম, খুঁজতাম একটু আশ্রয়ের জন্য আপনাকে। অথচ আপনি ছিলেন না। কিভাবে থাকবেন? আপনি কি আমাকে ভালোবাসতেন? বাসতেন না। আপনি তো প্রথমেই বলে দিয়েছিলেন আমাকে মেনে নেবেন না। আমি ছিলাম আপনার একমাত্র অনাকাঙ্ক্ষিত দায়িত্ব, যা আপনার অনিচ্ছাকৃতভাবে পালন করতে হয়েছে। যখন এটা উপলব্ধি করেছি, তখন থেকে নিজেকে সামলানোর চেষ্টা করেছি, নিজেকে পাল্টে নিয়েছি। সানা নিজেকে পাল্টে নিয়েছিল সেই হাসপাতালে গিয়ে জানতে পারি আমার বাচ্চাটার দেহ নাকি আপনাকে দিয়েছে। অথচ তা কি করেছেন এই অবধি আমাকে জানাননি। কেন মিস্টার সাফওয়ান? আমার কি অধিকার নেই? সানা কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের মধ্যে রাখা সব কথা আজ উগলে দিয়েছে সে। সাফওয়ানের এমন স্বাভাবিক ব্যবহার সানা নিতে পারছিল না। এত কিছু হওয়ার পরে, এতদিন পর হঠাৎ সাফওয়ানের এমন ব্যবহার সত্যি সত্যি সানার ক্ষতস্থানে লবণ ছেটানোর মতন। সানাকে কাঁদতে দেখে অর্ধেক রাস্তায় সাফওয়ান গাড়ি থামিয়ে দেয়। সে বুঝতে পারছে কতটা ব্যর্থ মানুষ সে, কিভাবে একজনকে তিলে তিলে সে এত কষ্ট দিল। কথায় আছে না, মানুষ সবসময় নিজের দিকটাই ভালো দেখে। সাফওয়ানের ক্ষেত্রেও তাই হয়েছে। সে নিজের দুঃখে এতটাই বিভোর ছিল যে সানার অবস্থা সে দেখেনি, অথবা দেখেও এড়িয়ে গেছে। যখন সে ব্যাপারটা উপলব্ধি করেছিল, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমি তোমাকে বলবো না সানা যে আমার দোষ নেই। আমি জানি আমি দোষী, আমাকে যা ইচ্ছা শাস্তি দিও। আমি বলবো না যে আমার সাথে তুমি সব ঠিক করে নাও। শুধু বলবো, আজ ডক্টর দেখিয়ে নাও। তোমার পা ঠিক না হওয়া অবধি তোমার জন্য যা যা করা লাগে সব কাজ আমাকে করার সুযোগ করে দিয়ে দেখো। আমি জানি তোমার জীবনে হারিয়ে যাওয়া সময়, কষ্ট হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না। বাদ দেন সাফওয়ান, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। আমি ওসব কথা আর বাড়াতে চাই না। গাড়ি চালানো শুরু করুন। সাইফ ভাইয়া আর আদিল ভাইয়া হয়তো মেডিকেলে পৌঁছে গেছে। সাফওয়ান আর কথা বাড়ালো না। সানার মনের মধ্যে হয়তো অনেক কষ্ট হচ্ছে। অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে। এখন সাফওয়ানের হাজারবার বললেও সানার কাছে তিক্ত লাগবেই। সাফওয়ান জানে, সানা যেদিন সাফওয়ানকে মন থেকে ক্ষমা করতে পারবে, সেদিনই সানা আবার আগের মতন সহজ হবে তার সাথে।
মেডিকেলে পৌঁছেই সানাকে আগে পায়ের এক্স-রে করানো হলো। আদিলের চেম্বারে বসে আছে সানা, সাফওয়ান আর সাইফ। তারা রিপোর্ট আসার অপেক্ষা করছে। আজকে আদিল কোনো পেশেন্ট দেখবে না, আজ শুধু রাউন্ডে যাবে সে। সরকারি হাসপাতালগুলোর এমনই নিয়ম। সাফওয়ান এবার আদিলকে বলে উঠল, বয়স তো কম হলো না তোমার, তা বিয়ে করছো না কেন তুমি? আমার বয়স বেশি কবে হলো ভাইয়া? তুমি আর সাইফ বুড়োই হয়ে গেলে, তোমাদের বয়স বাড়বে না তাই না? এইভাবে লজ্জা দিচ্ছ কেন ভাইয়া তুমি? আদিল বুড়ো হতে পারে, আমি না। ঠিক সময় বিয়ে হলে এখন তোদের দুটো বাচ্চা স্কুলে পড়তো, গাধাদের দল। আদিল এবার বলে উঠল, জানেন সাফওয়ান ভাই, আমার আর সাইফের বাজি ছিল, যতদিন না সাইফ বিয়ে করছে ততদিন আমিও করতে পারবো না। ওর বিয়ের পর আমাকে বিয়ে করতে হবে। সালা নিজেও বিয়ে করছে না আর আমাকেও করতে দিচ্ছে না। সাফওয়ানের বাঁকা চোখে তাকানো দেখেই আদিল বুঝতে পারল সে কি ভুল বলে ফেলেছে। তাড়াতাড়ি মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সাফওয়ান এবার বলল, এভাবে চেহারা অন্যদিকে নিলে কি যা বলেছ সেই কথা ফেরত চলে আসবে? সাইফ তোমার শালা কিভাবে হয় বলো তো? আমাদের বোন এখনো ছোট, বুঝেছো? তোমার মতন বুড়োর কাছে ভুলেও বিয়ে দিচ্ছি না। সাফওয়ানের কথায় দাঁত বের করে হাসছে সাইফ। আদিলকে বুড়ো বলায় আদিলের মুখ চুপসে আসে। সাইফ এই জিনিসটার মজা নিচ্ছে। সানা সেদিকে খেয়াল করলো। সাইফ ভাইয়া শুনুন, এইভাবে দাঁত বের করে হাসবেন না। উনি যখন আদিল ভাইয়াকে বুড়ো বলেছেন, ভেবে নিন ইনডাইরেক্টলি আপনাকেও বলেছে। আদিল ভাইয়া আর আপনি সমবয়সী। সানার কথা শোনা মাত্র সাইফের হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। তোমরা জামাই বউ মিলে আমাদের দুজনকে অসহায় যুবককে এভাবে অপমান করতে পারো না, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। বিয়েটা করে নে এবার, তাহলে তো আর বলছি না। সাফওয়ান দুজনকেই উদ্দেশ্য করে বলল। তখন আবার সানার রিপোর্ট চলে আসায় তাদের আলোচনা এখানেই স্থগিত হলো। আদিল এবার সানার রিপোর্টগুলো ভালোভাবে চেক করছে। ভাইয়া, ভাবির পা বেমোচড়ে পড়ায় এক সিঁড়ির সাথে বাড়িকে হাড্ডিতে একটু ইফেক্ট হয়েছে। ওনাকে সম্পূর্ণ 1 মাস বেড রেস্টে থাকতে হবে, তাও পা ব্যান্ডেজ করে। কিছুদিন পর পর এই ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন তুমি যা যা লাগবে করে দাও, আর যা যা ওষুধ লাগবে তা সাইফকে লিখে দিও, সে নিয়ে আসবে। আর ব্যান্ডেজ চেঞ্জের কাজ ওটা রাফিয়া করতে পারবে। আর একটা সাহায্য লাগবে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবে? হুইল চেয়ারের কথা শুনে আদিল বলল, কেন ভাইয়া, হুইল চেয়ার দিয়ে কি হবে? আপনি ভাবিকে কোলে নিয়ে যাবেন, আসবেন। কি রোম্যান্টিক দৃশ্য! তোমার রোম্যান্টিক দৃশ্য তোমার কাছেই রাখো ভাই, আমার দ্বারা এতবার কোলে নিয়ে যাওয়া আসা সম্ভব না। এসব ছবিতেই ভালো লাগে দেখতে। তোমার ভাবি ছোটখাটো একটা বাচ্চা হাতি, বারবার নেওয়াতে কোনো এক সময় আমার হাত অথবা কোমর ভেঙে যাবে। ভাবি, ভাইয়া আপনাকে ডাইরেক্টলি হাতি বলল? সাফওয়ান বোকার মতন তাকিয়ে আছে সবার দিকে। নিজের কথাই এভাবে ফেসে যাবে সে ভাবেনি। আদিলটা যে এভাবে তাকে ফাঁসিয়ে দেবে কল্পনাও করতে পারেনি। সানার মনে হচ্ছে রাগ ফেটে যাবে। আমি কি নিজেকে আপনাকে কোলে নিতে বলেছি? নিচে থেকে কোলে নেবেন আবার কথা শোনাবেন। আমি মোটা, আমি বাচ্চা হাতি? ব্যাটা বুইরা হইয়া অন্যের দোষ খোঁজেন। সানার মুড প্রচুর খারাপ। মন চাচ্ছে সাফওয়ানকে ধরে যদি পেটাতে পারতো। এই লোক তাকে মোটা বলে অপমান করলো। আদিল ভাইয়া, আপনি হুইল চেয়ারের ব্যবস্থা করুন। আমি চাই না কেউ আমাকে নিজের ইচ্ছায় কোলে নিক, এরপর আমাকে মোটা বলে অপমান করুক। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি নিয়ে দেখছি কোথায় হচ্ছে আর কোথায় পাওয়া যায়। সাফওয়ান এতক্ষণ বোকার মতন তাদের কথা শুনছিল। কি বলতে গেছিল আর কি হয়ে গেছে। চেয়েছিল হাসি খুশি রাখতে, আর এদিকে রেগে গেছে। আদিল ভাইয়া, তুমি আগুনে ঘি ঢালার কাজ করো না। এক কাজ করো, একটা নার্স ডেকে নিয়ে আসো, আমি সানার ওষুধগুলো কিনে নিয়ে আসি। ওর খেয়াল রেখো, আর উল্টো পাল্টা কোনো বুদ্ধি তুমি তাকে দিবা না। সানা বসে বসে অপেক্ষা করছিল কখন সাফওয়ান ফিরে এসে তাকে বাসায় নিয়ে যাবে। তার এখানে বসে থাকতে একটুও ভালো লাগছে না। ভাইয়া, ভাবিকে নিয়ে কি আসবেন নিয়মিত চেকআপের জন্য? এক কাজ করো আদিল, তুমি আমাদের বাসায় সব প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসো। এই পচা মহিলারে নিয়ে তো সবসময় আসা যাওয়া করা পসিবল না। আর আমার অনেক কাজ আছে, তাই না? সবসময় কাজ ফাঁকি দিয়ে আমি যদি ঘোরাফেরা করি তাহলে আমাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দেবে। আর যেহেতু আমি একজন মন্ত্রী, আমার তো ঘরের মানুষের খেয়াল রাখলে হবে না, জনগণেরও খেয়াল রাখতে হবে। আদিল ভাইয়া, এই লোককে বলে দিন
এই লোকটা আমাকে নিয়ে বারবার হসপিটালে আসা যাওয়া করা লাগবে না, আমি বরঞ্চ একা একাই আসতে পারবো। এই লোক যতবার আমাকে খোঁটা দেয় তার থেকে ভালো আমি নিজে একা একা চলে আসব। আহা ভাবি, আপনি বুঝতে পারছেন না, রাগ কেন করছেন? সমস্যা নেই, আমি আপনাদের বাসায় যাব প্রতিদিন আপনাকে চেক আপের জন্য। আদিল মনে মনে ভাবছে, সে যদি প্রতিদিন ওই বাসায় যায় তাহলে এই উসিলায় সে সিনথিয়াকেও দেখতে পারবে। আদিল বুঝতে পারছে না সিনথিয়ার প্রতি তার এই অনুভূতির শেষ কোথায় বা এর পরিণতি কি। আদিলের থেকে বিদায় নিয়ে সাফওয়ান সানা বাসার উদ্দেশ্যে রওনা দিল। পথের মধ্যে ফুচকার দোকান দেখে সাফওয়ান গাড়ি থামায়। কেউ যদি ফুচকা খেতে চায় তাহলে আমাকে বলতে পারে। সাফওয়ান যে সানাকে ইঙ্গিত করে কথাটি বলল তা সানা ভালোভাবেই বুঝতে পারছে। ফুচকা খাবেন তো সোজাসুজি বললেই পারেন, এভাবে নাটক করার মানে কি? এত নাটক না করে সোজাসুজি বললেই তো হয় ফুচকা খাওয়াতে চান আমাকে। না, কেউ যদি আমার টাকায় ফুচকা খেতে না চায় তাহলে তো কিছু করার নেই, তাই না? যদি ফুচকা খাওয়াতে চান তাহলে খাওয়ান, আর না খাওয়ালে গাড়ি স্টার্ট করেন, বাসায় যাব, ভালো লাগছে না। এক কাজ করি, ফুচকা কিনে বাসায় নিয়ে যাই, সবাই একসাথে খাওয়া যাবে। সাফওয়ান গাড়ি থেকে নেমে ফুচকা কিনে এনে তারা বাসায় চলে যায়। অন্যদিকে সাফওয়ানের বাবা মা আলোচনা করছে কিভাবে তারা সাফওয়ানের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেবে। সাফওয়ানের বাবা মৃত্যুর আগে সব সম্পত্তি সাফওয়ানের নামে লিখে দিয়েছিল। যখন সাফওয়ান বিয়ে করবে এবং তার সমস্ত সম্পত্তি তার স্ত্রী পাবে, তাই তো সানার মামা বুদ্ধি খাটিয়ে সানার সাথে বিয়ে দেয় সানার সার্টিফিকেটে 18 বছর বয়স দেখিয়ে, যাতে কম বয়সী সানা সম্পত্তি নিয়ে মাথা না ঘামায় আর কৌশলে সানার মামা তার নামে সব লিখিয়ে নিতে পারে। সাফওয়ান মিথিলাকে ভালোবাসে তো, তাই মিথিলা চলে যাওয়ার পর ভেবেছিল যে সানাকে তো সাফওয়ান ভালোবাসবে না, তাই সম্পত্তি পাওয়ার পর সানা আর সাফওয়ানের ডিভোর্স করিয়ে দেবে। অথচ ঘটল সব উল্টো। একদিকে সাফওয়ান সানাকে ভালোবাসতে শুরু করেছে, অন্যদিকে সানার সন্তান হবে। সন্তান আসলে তো সব সম্পত্তি সানার আর সাফওয়ানের বাচ্চার হবে। তাই তো বুদ্ধি খাটিয়ে তারা সানার বাবা মাকে দিয়ে সানার বাচ্চা নষ্ট করালো। অন্যদিকে সাফওয়ানকে সানার থেকে আলাদা করতে পারলো। সানার বাবা মা টাকার জন্য অনেক চাপ দিচ্ছিল সাফওয়ানের মাকে, তাই তাদের ওপর সমস্ত দোষ চাপিয়ে তাদেরও নিরুদ্দেশ করে দিল। সানার বাবা মা আর বেঁচে নেই, সানার মামা তাদের নিজের হাতে খুন করেছে। এটা নতুন না, সাফওয়ানের বাবাকেও সানার মামা আর সাফওয়ানের মা মিলেই হত্যা করে। লেমা বেগম সাফওয়ানের সৎ মা, যেটা সাফওয়ান আজও জানে না। যখন জানবে তখন কি হবে কে জানে। এতক্ষণ ধরে তাদের এসব বুদ্ধি আলোচনা সমস্ত শুনল একজন, তারা বুঝতেও পারল না তাদের পরিকল্পনা অন্য কেউ দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছে। সাইফ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনছে তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সাইফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাবা মা এত বড় নোংরা পরিকল্পনা করছে, মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে? সে কিভাবে সাফওয়ানকে জানাবে তার বাবা মা এত বড় ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে? সাইফ সাবধানে ওখান থেকে সরে গেল। সাফওয়ান ড্রয়িং রুমে উপস্থিত হলো। রেহানা আপা, ও রেহানা আপা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো। সাফওয়ানের ডাক শুনে রেহানা আপা তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসলো। কি হয়েছে ভাইজান, আমাকে কিসের জন্য ডাকাডাকি করছেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, এখানে কতগুলো ফুচকা আছে, এগুলো সব ড্রয়িং রুমে সার্ভ করে রাখো, আমি সানাকে ফ্রেশ করে নিয়ে আসছি। ঠিক আছে ভাইয়া। ভাবিজানের পা ঠিক কবে হবে? 1 মাসের জন্য বেড রেস্ট দিয়েছে, কিছুদিন পর পর এসে পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আপনি ভাবিজানকে ফ্রেশ করে নিয়ে আসেন, আমি বাকি সবাইকে ডেকে নিয়ে আসি। সাফওয়ান রেহানার কথায় সায় জানিয়ে সানাকে নিয়ে ওপরে চলে গেল। সানা চুপচাপ সাফওয়ানের আর রেহানার কথা শুনছিল, কোনো কথা বলেনি। রেহানা সব কিছু টেবিলে সাজিয়ে রাখলো। এরপর বাকি সবাইকে ডেকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সিনথিয়া ফুচকা দেখেই খুব এক্সাইটেড হয়ে গেল। রাফিয়া এসেও ফুচকা খাওয়া শুরু করে দিল। সবার আগে একা একা খাওয়া দেখে সাইফ বিদ্রুপের সুরে বলল, ভাইয়া আর ভাবি এই ফুচকা এনেছে, তারা না আসার আগে এক খাদক সব খেয়ে নিচ্ছে।
সাইফ যে রাফিয়াকে ইঙ্গিত করে এই কথাটি বলল তা রাফিয়া খুব ভালোভাবেই বুঝতে পারল। সাইফের কথায় রেহানা আর সিনথিয়া অনেক জোরে হেসে ফেলল। সাইফের কথার কারণে রাফিয়া অনেক লজ্জা পেল। অনেক দিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারেনি রাফিয়া। আসলে ফুচকা এমনই একটা জিনিস, তা দেখে কোনো মেয়েই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সিনথিয়া নিজের হাসি থামিয়ে সাইফকে উদ্দেশ্য করে বলল, আহা ভাইয়া, তুমি আপুকে এভাবে লজ্জা দিচ্ছ কেন? আর ভাইয়া ভাবি এনেছে দেখে কি হয়েছে, তাদের ছাড়া খাওয়া মানা? ভাইয়া শুনলে কিন্তু তোমাকেই বকা দেবে। তখন সাফওয়ানকে দেখা গেল সানার হুইল চেয়ার সিঁড়ি থেকে ওখানে থামিয়ে সানাকে কোলে করেই নিচে নেমে সাইফকে হুইল চেয়ার নিয়ে নিচে নেমে আসার জন্য বলল। সাইফ ও ভাইয়ের আদেশ মেনে নিয়ে আসলো। কি ভাই, তুমি থাকতে ভাবিকে হুইল চেয়ারে ঘুরতে হয়? আর বলো না, আমাকে 3বার কোলে তুলে নিয়ে একদিনে তোমার মধ্যে ভাইয়া হাঁপিয়ে গেছে। আজকে আদিল ভাইয়ের চেম্বারে আমাকে ছোটখাটো বাচ্চা হাতি বলে অপমান করেছে। ছি ছি বড় ভাইয়া, তুমি মন্ত্রী হয়ে নিজের বউয়ের সেবা করতে পারছো না, বাইরের জনগণের কি সেবা করবে? ভাই দেখ, তুই আগুনে ঘি ঢালার কাজ করিস না। এমনি বউ আমার উপর রেগে বোম হয়েছে, আর তোর কথাই তো। সাফওয়ানের করুণ চাহনি দেখে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। সানার মুখ ভেঙে বলল, হয়েছে, আর ঢং করা লাগবে না। আপু, তুমি ফুচকা বানাবা নাকি আমি চলে যাব? সাফওয়ান সানার কথাই বুঝলো সানার মুড ভালো নেই। সবাইকে খাওয়া শুরু করতে বলল। নিজের হাতে ফুচকা বানিয়ে সানার মুখের সামনে ধরল। সানা সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুচকা খেয়ে নিল। সাইফ এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়া তো নিজের মনের মতন করে ফুচকা খাচ্ছে। সিনথিয়া খেয়াল করলো, ছোট ভাই, একটু অন্যদিকেও তাকাও। এভাবে বেচারির দিকে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে বেচারি খাওয়ার দিকে তুমি নজর দিচ্ছ। সাইফ সিনথিয়ার কথা শুনে বিষম খেলো। সাইফ বুঝতে পারেনি যে সিনথিয়া সবার সামনে তাকে এভাবে ফাঁসিয়ে দেবে। সিনথিয়ার দিকে রাগী চোখে তাকালো। এদিকে ড্রয়িং রুমে সবার দৃষ্টি সাইফের দিকে নিবদ্ধ। এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন সবাই? রাফিয়া যেভাবে খাওয়া শুরু করেছে তা দেখেই আমি অবাক হয়ে গেছি। একটা মেয়ে একসাথে এতগুলো ফুচকা কিভাবে খেতে পারে? এখানে আমার দোষ কি তোমরা বলো তো? তোকে কি কেউ খেতে মানা করেছে যে নিজের খাওয়া রেখে অন্যের খাওয়ার দিকে নজর দিচ্ছিস? আপনার নজর তো ভালো না। এখন যদি আমার পেট খারাপ হয় দেখবেন আমি কি করি আপনার। রাফিয়ার কথায় ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। শাক চুন্নি কোথাকার, তোর কথায় যদি আমার পেট খারাপ হয় তাহলে তোর কি অবস্থা করি দেখবি। এই তোমরা থামবে? এত এত ঝগড়া কিভাবে করতে পারিস তোরা? তখন ড্রয়িং রুমে সাফওয়ানের মা বাবার আগমন ঘটে। সবাই নিজেদের হাসি ঠাট্টা থামিয়ে দেয়। লিমা বলল, সাইফ, সাফওয়ান, শানা, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ মামি, বলুন। সবাই জানার আগ্রহ নিয়ে সাফওয়ানের মায়ের দিকে তাকিয়ে আছে। সে অপেক্ষা করছে কিভাবে সব সাজিয়ে বলবে। সাফওয়ান অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ, সহজেই কথার মারপ্যাচ ধরে ফেলে। আমি ঠিক করেছি যে আমার আর সাইফের আব্বুর যেই সম্পত্তিগুলো আছে তা তোমার, সাইফের অ্যান্ড সিনথিয়ার মধ্যে সমানভাবে ভাগ করে দেব। এই যে কিছু কাগজপত্র, তা তোমরা 3জনে যদি সাইন করে দিতে তাহলে ভালো হতো আমার জন্য। লিমা বেগমের কথার মানে আর কেউ বুঝতে না পারলেও সাইফ ভালোভাবে বুঝতে পারছে তার মায়ের মনে কি চলছে। লিমা বেগম যে সাফওয়ানকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা একমাত্র সেই বুঝতে পারছে। সিনথিয়া বলল, আম্মু, আমার কিছু লাগবে না, তুমি আমারটা 2 ভাইকে ভাগ করে দাও। আমি এত সম্পত্তি নিয়ে কি করব বলো তো? লিমা বলল, সিনথিয়ার ভাগেরটা না হয় আমি আমার সাফওয়ানকেই দিয়ে দিই। এমনিতেও আমার সাইফের যা আছে তাতেই হয়ে যাবে। এতক্ষণ সবার কথা মন দিয়ে সাফওয়ান শুনল। সানা সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। শুধু সানা একা না, সাথে রাফিয়াও আছেন। রেহানা নিজের কাজে লেগে পড়েছে। সাফওয়ান বলল, আমার কিছু লাগবে না, যা আছে তা তোমরা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও মম। মনে মনে লিমা বলছে, কে যে তোকে দিতে চায়? এগুলো তো তোর সব সম্পত্তি আমার নামে দেওয়ার দলিল। সাইফ নীরবতা ভেঙে বলে উঠল সবার উদ্দেশ্যে, কেউ কারোর নামে কোনো সম্পত্তি এখন দেওয়া হবে না। ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই, বলতে পারি? মম, যাও ড্যাডকে দেখে নিয়ে আসো, এরপর সব সাইন হবে, এর আগে না।
লিমা বেগম সাইফের কথা শুনে সেখান থেকে চলে গেলেন মিস্টার সিহাবকে ডাকতে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাইফের দিকে। কি এমন বলতে চাই যে সবার আসার অপেক্ষায় আছে? সানা বলল, ভাইয়া, মামার জন্য অপেক্ষা কেন করছো তুমি? যা বলার বলে ফেলো। না বোন, বাবা আসুক, তারপর সব বলবো। এর মধ্যে সেখানে লিমা বেগম সিহাব সাহেবকে নিয়ে চলে আসেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বুঝতে পারছে না কি নিয়ে আলোচনা করবে, যার জন্য সবাইকে এখন উপস্থিত থাকতে বলছে। শিহাব সাহেব বলল, কি ব্যাপার, তুমি আমাদের এখানে রেখেছো? কিছু কি হয়েছে? কি বলবে? আম্মু যে তোমাদের নামের সম্পত্তি আমার নামে করে দিচ্ছে, এটা কি তুমি জানো? শিহাব সাহেব এক পলক স্ত্রী লিমা বেগমের দিকে তাকিয়ে সাইফের কথায় মাথা নেড়ে সম্মতি জানায় যে সে সব জানে। তুই চাইছিসটা কি বলতে? এত অধৈর্য কেন হচ্ছ আম্মু? তোমার কি ভয় করছে, নাকি ভয় আছে কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়ার? রাফিয়া বলল, যা বলার সোজাসুজি বলেন, এত নাটক করার কি আছে? সবাইকে কি মজা পাচ্ছেন আপনি? রাফিয়ার কথায় সাইফ রাফিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সাইফের দৃষ্টির দিকে তাকিয়ে রাফিয়া ভয় পেয়ে যায়। কথার মাঝখানে তুমি বাম হাত কেন ঢোকালে? আমাদের পারিবারিক বিষয়ে তুমি নাক গলানোর অধিকার কোথায় পেয়েছো? সাইফের কথায় রাফিয়া অনেক অপমান বোধ করে ফেলল। রাফিয়া সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সাইফ বলল, এক পাও ওপরে দেবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সাফওয়ান বলল, এটা কি রকম ব্যবহার সাইফ? রাফিয়া তোর ফোফাতো বোন না? রাইট ভাই, সে আমার ফুপুর মেয়ে, তোমাকে না ভাবলেও চলবে। সানা বলল, সাইফ ভাইয়া, রাগের জন্য ভুলে যাবেন না কখন কাকে কি বলে হার্ট করছেন। প্লিজ শান্ত হয়ে যান, এরপর বলুন কি হয়েছে। সানার কথা শুনে সাইফ বুঝতে পারলো রাগের বশে সে কি করে ফেলেছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে, তার কার রাগ কার ওপর দেখাচ্ছে সে। অনেক বনিতা হয়েছে, এখন আমি কিছু কথা সিরিয়াসলি বলতে চাই। তুমি হয়তো জানো না ভাইয়া, তোমার পিঠ পিছে কত বড় ষড়যন্ত্র চলছে, আর যারা করছে তারা তোমার আপন মানুষ। তুমি কল্পনাও করতে পারবে না, যাদের আপন ভাবো তারাই তোমার পিঠে ছুরি চালাচ্ছে। আর তারা কেউ না, আমাদেরই মা বাবা। আমাদের মানে আমার আর সিনথিয়ার। কারণ তুমি তো জানোই না যে এই মহিলা তোমার আপন মা না। আমি আর সিনথিয়াও তোমার আপন না। সাইফের কথায় সানা রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের রুম থেকে আসা সদ্য সিনথিয়াও একটা পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে ফেলে। সাফওয়ান নির্বিকারভাবে মেঝের দিকে তাকিয়ে আছে। কি বলছেন ভাইয়া এসব? এসব সত্যি? লিমা বেগম বলে ওঠে, তোর মাথা ঠিক আছে সাইফ? আজে বাজে যা আসছে মুখে তাই বলে বেড়াচ্ছিস? তুই আদেও বুঝতে পারছিস যে তুই কি বলছিস? আমরা কেন সাফওয়ানের ক্ষতি করব? আম্মু, তুমি চুপ থাকো, আমার কথা আমাকে শেষ করতে দাও। একদিন আমি মম আর ড্যাডের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি শুনতে পাই যে তারা কিছু নিয়ে কথা বলছে। আমি যখন 2 মাসের পেটে, তখন বাবা প্ল্যান করে তার বন্ধু মোহাম্মদ আবরার সিকদারের সাথে চুক্তিতে বিয়ে করে। মানে মোহাম্মদ আবদার সিকদার জানতো না যে এই মহিলা তার বন্ধুর বউ। তখন সাফওয়ান ভাই 3 বছরের ছিল, তাই তার দেখাশোনা করার জন্য একটা বিয়ে করার প্রয়োজন ছিল। আঙ্কেল তখন মম আর ড্যাডের ফাঁদে পা দিয়ে ফেলে। সে বুঝতেই পারেনি মম বিয়ে করেছিল তাকে শুধু সম্পত্তির জন্য। এরপর মম সুযোগ বুঝে আঙ্কেলকে খুন করে ফেলে। সাফওয়ান ভাই যেহেতু ছোট ছিল, সেহেতু সে বুঝতে পারেনি যে তার বাবাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এসব তারা নিজের মুখে স্বীকার করেছে। সাফওয়ানের ভাবভঙ্গি এখনো স্বাভাবিক। সানা হুইল চেয়ার ঠেলে সাফওয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। শান্ত চোখে সাফওয়ানের দিকে তাকায়। ভাইয়া যা বলছে আপনি কি তা শুনছেন? হ্যাঁ, যেহেতু আমি কানে কম শুনি না, তাই এখানে সবাই যা শুনছে আমিও তাই শুনছি। তাহলে ভাই তুই এত শান্ত আছিস কিভাবে? আসলে এসব তো আমার জানা কথা রে, তাই অনেক আগেই রিয়্যাক্ট করা ছেড়ে দিয়েছি। সাফওয়ানের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। কারোর আইডিয়াই ছিল না যে সাফওয়ান সব কিছু আগে থেকে জানতে পারে। সাফওয়ান যদি সব আগে থেকেই জেনে থাকে, তাহলে এতদিন চুপচাপ কেন ছিল? সব কিছু জেনে শুনেও সে কোনো অ্যাকশন নেয়নি কেন? আচ্ছা সাফওয়ান, আপনি সব জানা সত্ত্বেও এতদিন চুপচাপ কেন ছিলেন? চুপচাপ থাকার মানুষ তো আপনি নন। তবুও এত কিছু জানা সত্ত্বেও
এতটা শান্তভাবে এতদিন কিভাবে ছিলেন? লিমা বেগম শিহাব সাহেব ভয়ে রীতিমতো ঘামছে সেখানে দাঁড়িয়ে থেকে। সাফওয়ান আর সাহিব এত কিছু কিভাবে জানলো তারা বুঝতে পারছে না। তারা এত খবর কোথায় পেল? তাদের কাঁপাকাঁপি দেখে সাফওয়ান মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না আঙ্কেল, ভয় পেও না মম। আমি শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। তার ওপর সানার মা বাবা তোমাদের কাছে ছিল। এতদিন আমি তাদের প্রচুর খোঁজ করেছিলাম, তবুও ঠিকানা পাইনি। গত 2 দিন আগে জানতে পারি সানার বাবা মাকে খুন করে ফেলেছ। সাফওয়ানের কথা শেষ হতেই তার দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সানা আর রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের কল্পনাই ছিল না যে তাদের মা বাবা বেঁচে নেই। যতই তারা খারাপ করে থাকুক, তবুও মৃত্যুর মতন এত ভয়ঙ্কর শাস্তি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি? রাফিয়া বলল, সাফওয়ান ভাইয়া, এটা কিভাবে সত্যি হয়? সবার কথা শুনে লিমা বেগম বিকট হাসি দিয়ে ওঠে। হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বলে ওঠে, যখন সবাই সত্যিটা শুনেই ফেলেছ, তাহলে আর কিসের লুকানো? হ্যাঁ, এসব আমি আর শিহাব মিলে করেছি। কারণ আর কতকাল আর অভাবে অভাবে দিন কাটাতাম আমরা? শিহাব সাহেব বলল, হ্যাঁ, এসব আমার ভাবনা ছিল। আবরার আমার বন্ধু ছিল। আবরার জানতো না আমি বিবাহিত। ওর সাথে বন্ধুত্ব ছিল 2 বছরেরও বেশি। হঠাৎ শুনি ভাবি মারা গেছে। সাফওয়ানও ছোট তখন। আমার মাথায় একটা বুদ্ধি আসে। সাইফের মায়ের সাথে পরামর্শ করে আবরারের পিছে তাকে লাগিয়ে দিই, যাতে করে সে আবরারের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আবরারকে নিজের কথার জালে আটকে বিয়ে করে নিতে পারি। আমাদের সব পরিকল্পনা মতোই হচ্ছিল। লিমা আবরারকে বিয়ে করে নিতে সক্ষম হয়। আবরারের দুর্বল জায়গা ছিল সাফওয়ান, তাই লিমা বেশি বেশি করে সময় কাটাতো সাফওয়ানের সাথে। তার দেখাশোনা করত, তাকে খাবার খাওয়ানো সব করত। তখন সাইফ 1 বছরের ছিল। লিমা নিজেকে বিধবা হিসাবে উপস্থাপন করেছিল। সাইফকে আবরার নিজের সন্তান হিসাবে পরিচয় দেয়। ধীরে ধীরে আবরারের বিশ্বাস জিতে নেয় লিমা। একদিন জানা যায় যে সব সম্পত্তি সাফওয়ান প্রাপ্তবয়স্ক হলে ওর যখন বিয়ে হবে সেই স্ত্রীর নামে যাবে। এর আগে সাফওয়ানের কিছু হয়ে গেলে তা অনাথ আশ্রমে চলে যাবে। লিমা আর আমি মিলে আবরারকে খুন করে ফেলি। ঘুমের মাঝে স্ট্রোক করেছে বলে দিই। এরপর থেকে আমরা সাফওয়ানকে লালন পালন করি। সাফওয়ান যদি সব জানে বাসার পুরনো কাজের লোক থেকে, তবে সবটা জানার আগে তাকেও সরিয়ে দিই। সাইফ বলল, ছি ড্যাড, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে তোমরা এত নোংরা। ভাবতেও ঘৃণা লাগে আমার। আমরা তোমাদের সন্তান। লিমা বলল, বাকিটুকু শুনে নাও সাইফ। আমরা সব তোমার জন্য করেছি। তুমি ছাড়া কেউ ছিল আমাদের আর? আমাদের একমাত্র ছেলে না তুমি? শান্ত হও। এত অন্যায় করার পর এত পাপের সম্পত্তি আমি চাই না আম্মু। শান্ত হও সবাই। আরও অনেক জিনিস জানার বাকি আছে তোমাদের। এই যে আমার সাথে সানার বিয়ে হয়েছিল সব আঙ্কেলের পরিকল্পনা, সাফওয়ান বলে উঠল। সানার আব্বু আম্মুকে টাকার সম্পত্তির লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে। সানার বয়স বাড়িয়ে আমার বউ করে আনে, যাতে ছোট্ট সানাকে ভুল ভাল বুঝিয়ে সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। ভুল হয়ে যায় তখন তাদের, যখন সানাকে নিয়ে আমি সিরিয়াস হই। সানার প্রেগন্যান্সির খবরে তারা ভয় পেয়ে যায়। বাচ্চাকে দুনিয়ার আলো না দেখানোর পরিকল্পনা করে। সানার বাবা মাকে হাত করে আবারও সানার বাচ্চা নষ্টের মেডিসিন খাওয়ায় সানাকে। আমরা সানাকে নিয়ে ব্যস্ত তখন সানার বাবা মাকে দেশ ছাড়ার কথা বলে মেরে ফেলে আমাদেরই দেশের বাড়িতে। আমার বডিগার্ড কুদ্দুস ভাই যখন সব বুঝতে পারে তখন তাকেও গুম করে রাখে। বাচ্চা হারানো, সানার খারাপ অবস্থা, কুদ্দুস ভাইয়ের নিরুদ্দেশ হওয়া আমাকে ডিপ্রেশনে ফেলে দেয়। কিছুদিন আগে আমি কুদ্দুস ভাইকে খুঁজে পাই। উদ্ধার করার পর তার কাছেই সব কিছু জানতে পারি। থানায় অলরেডি জিডি করা, পুলিশ তদন্ত করছে। একজন মন্ত্রীর নাকের ডগায় বসে এরকম ষড়যন্ত্র করবে আর আমি টের পাবো না? সাফওয়ানের কথায় এবার শিহাব সাহেব আর লিমা বেগম ভয় পেয়ে যায়। এমনিতেও ওদের সাথে পেরে উঠবে না, ওখান থেকে পালাতে হবে ভেবে নেয়। লিমা বেগম বলল, সাইফ, আমরা তোমার আপন মা বাবা, আমাদের তুমি সাহায্য করবে না? আমাদের বাঁচাও তুমি, এখান থেকে যেতে সাহায্য করো। সাফওয়ান বলল,
আমার বাবাকে হত্যা, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখতে দেননি, এই এত এত খুনের পরও আপনাদের চেহারার সামান্য অপরাধবোধের চিহ্ন নেই? আমি আপনাদের ক্ষমা করব? কিভাবে ভাবলেন আমার থেকে খারাপ কেউ আছে? আর জিহাদ গার্ডকে ডাকে, এনাদের আমার ঠিকানায় নিয়ে যাও, পরে ওদের ব্যবস্থা করব, আজ আর আমার সময় নেই। সাফওয়ানের কথা মতো দুজনকে নিয়ে যাওয়া হলো। তাদের আকুতি মিনতি কেউ শুনল না, সবাই ঘৃণ্যত দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু। সানা, রাফিয়া একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। তাদের বাবা মা নাই, বিশ্বাস হচ্ছে না। তারাও কম অন্যায় করেনি ভাবি, এভাবে কান্না করবেন না। সাইফ বলে উঠল, অন্যায় করা মানুষ যতই আপন হোক না কেন, নিজেদের শক্ত করুন। তারা আপনার দোষী, আপনার না হওয়া সন্তানের দোষী। সাইফ ঠিক বলেছে। তারা কার জন্য কান্না করে? যারা তাদের সাথে এত বড় অন্যায় করেছে। সাইফও কি স্ট্রং? সবার কথা শেষ হতেই রেহানা সাফওয়ানের কাছে দৌড়ে গেল। তার চোখে মুখে কৌতূহল খেলা করছে। রেহানা বলল, কুদ্দুস কই আছে? কেমন আছে ভাই? ভালো আছে এখন, সপ্তাহখানেক পরেই বাসায় আনা হবে। রেহানার বুক থেকে এক চাপা পাথর বেরিয়ে গেল। কাউকে না বলতে পারলেও সে যে কুদ্দুস নামক মানুষটাকে ভালোবাসতো। কুদ্দুসের হারিয়ে যাওয়ার খবর যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ভালোবাসার মানুষটাকে হারানো যে কি কষ্টের! এতদিন এই একটা মানুষের জন্য অপেক্ষায় যে সে কাটিয়ে দিয়েছে। সবাই নিজেদের কষ্টে এতটাই ডুবেছিল যে তাদের মাঝে চলা রেহানার চাপা কষ্টগুলো কেউ উপলব্ধি করতে পারেনি। সাফওয়ান সবাইকে নিজেদের ঘরে যেতে বলে সানাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। সিনথিয়ার মাথা ব্যথা হয়ে আছে এত এত জিনিসগুলো জেনে। সব তার মাথার ওপর দিয়ে গেছে। মা বাবা এতটা খারাপ কিভাবে? সাইফ বলল, রাফু, আমার সাথে একটু ছাদে যাবি? সাইফের দিকে তাকিয়ে বুঝতে পারে রাফিয়া যে সাইফের মধ্যে কি চলছে, তাই বিনা বাক্যে সাইফের সাথে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সাইফ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তোকে খুব ভালোবাসি রাফিয়া, আমার থেকে হারিয়ে যাস না। আমি আর কাউকে হারাতে চাই না। মা বাবা তাদের নিজেদের ভুলে তাদের এই পরিণতি ডেকে এনেছে। কষ্ট পাইয়েন না, যা হয়েছে ভালোর জন্য করেছেন ওপরবালা। আমার সেই কিশোরী মন যে কবেই আপনাকে দিয়ে দিয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। সেই দিনের ঘটনা হয়ে গেছে আজ 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই ঘটে গেছে। রাফিয়া, সাইফ এবং রেহানার কুদ্দুসের বিয়ে ঠিক হয়েছে। আগামী 7 তারিখে তাদের বিয়ে। বিয়ে এক জায়গায় হবে সাইফদের সাথেই। সাফওয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে সানা। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কি করেছেন তা আজও বললেন না? তা তোমার মতন পিচ্চিকে শুনতে হবে না সানা। আর একটা জিনিস তুমি ভুল বলছো, তারা আমার বাবা মা না, তারা আমার খেও না। সব জিনিসে কৌতূহল একদম ভালো না। যেটুকু তোমাদের জানার প্রয়োজন সেটুকু তোমাদের জানানো হয়েছে, বাকিগুলো আমি বুঝে নেব। রাফিয়াকে আর রেহানাকে তৈরি করো, তাদের হলুদ সন্ধ্যা আজ, আর আগামীকাল বিয়ে। সানা জানে সাফনের কাছ থেকে আর কোনো উত্তর পাবে না, তাই সেও চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। সাফওয়ান তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকগুলো দিন তাদের দুনিয়ার আলো দেখিয়েছে, আর না। সাফওয়ান ঠিকানায় পৌঁছাতেই দেখে চেয়ারের সাথে মিসেস লিমা আর মিস্টার সিহাবকে বেঁধে রাখা হয়েছে। এই 1 মাস তাদের 2-1 দিন পর পর খাবার আর পানির উপর রাখা হয়েছে। অনেকটা শুকিয়ে গেছে, তাদের চেহারা মলিন হয়ে আছে, যা দেখে সাফওয়ান অনেক শান্তি পেল। মিসেস লিমা বলছে, হয়তো আমাদের বাঁচিয়ে রাখো, না হলে আমাদের মেরে ফেলো। এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না। এর থেকেও বেশি কষ্ট দিয়ে তুমি আমার বাবাকে, আমার সন্তানকে, আমার শ্বশুর শাশুড়িকে মেরেছ। তখন ভাবনি তারা কি পরিমাণ কষ্ট পেয়েছে? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, ছেলের মতন স্নেহ করেছি। তুমি কি সব ভুলে গেছো? না, আমি কিছুই ভুলি নাই। যখন ভাবতাম আপনি আমার মা, আমাকে মায়ের মতন স্নেহ করেছেন, তখন আমি আপনাকে খুব ভালোবাসতাম। আপনাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। আর আপনি কি করলেন? আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলেন। আর যাই হোক, আপনাদের কখনো ক্ষমা করা যাবে না। করিম এই দুজনকে ঠিক সেইভাবে মারবে যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি।
আজ আবার হলুদের অনুষ্ঠান আছে, তাই নিজের হাতে কোনো কিছু করতে চাইছি না। জি আচ্ছা ভাই, আপনার যা হুকুম। পরশু দিনের হেডলাইনে যেন এরা দুজন থাকে, এর আগে যেন খবর পাবলিশ না হয়, সেই দায়িত্ব তোমার। করিম বসের আদেশ যথাযথভাবে পালন করে। বাসায় ফিরতেই তার রুমে গিয়ে একটি মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না। পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে সাফওয়ান। শানা বিরক্তি নিয়ে সাফওয়ানকে বলে ওঠে, এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরার অভ্যেসটা পাল্টান মিস্টার মন্ত্রী সাহেব। কোনো কথা তো আমাকে বলতে চান না, তাহলে এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না। সানার কথায় স্পষ্টভাবে অভিমান প্রকাশ পাচ্ছে। সাফওয়ান তাকে সব কথা স্পষ্টভাবে বলে না, তাই আজ আমার বউটাকে লাল শাড়িতে যে কি সুন্দর লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একদম নতুন বউ ফিল আসছে। এক কাজ করি, চলো ওদের সাথে আমরাও বিয়েটা সেরে ফেলি। একদম ঠিক কথা বলেছেন আপনি। আমার বিয়ের কথা তো আমার এখনো মনে নেই। শোনেন, কাল আমার জন্য গোলাপি রঙের লেহেঙ্গা আনবেন। এই কথাগুলো কাউকে জানাবেন না, সবাইকে আমরা সারপ্রাইজ দেব, ঠিক আছে? সানার কথা শুনে মুচকি হাসি দিয়ে আবারও জড়িয়ে ধরে সাফওয়ান। ঠিক আছে আমার পিচ্ছি বউটা, যেভাবে বলবে সেভাবেই হবে। সাফওয়ান সানাকে নিয়ে ছাদে চলে গেল। সেখানে রাফিয়া, সাহিব, রেহানা, কুদ্দুস সবাই উপস্থিত ছিল। সাইফ একটা সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল আর রাফিয়া সবুজ কালারের লেহেঙ্গা। ওদের দুজনের জুটিটা অনেক সুন্দরভাবে ফুটে আছে সবার মাঝখানে। রেহানাকে নীল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং করে কুদ্দুসকেও। সানা আর সাফওয়ানকে দেখে রেহানা, কুদ্দুস তাদের দিকে কৃতজ্ঞতামূলক হাসি দিল। আজ সাফওয়ান ছিল বলেই তাদের বিয়েটা ধুমধাম করে হচ্ছে। আজ সাফওয়ানের জন্যই কুদ্দুস প্রাণে বেঁচে ফিরল আর রেহানা তাকে ফিরে পেল। সাইফ বারবার রাফিয়ার দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। রাফিয়া সাইফের এই তাকানোর জন্য বিরক্ত হচ্ছে আর লজ্জা পাচ্ছে। রেহানা বলল, আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিয়তমা। যা দুষ্টু। রেহানা বলল, জানেন কুদ্দুস ভাই, আমি আপনাকে অনেক মিস করেছি এতদিন। আমাদের বিয়ে হয়ে যাচ্ছে রেহানা, এবার অন্তত ভাই ডাকা বন্ধ করো প্লিজ। অভ্যাস হয়ে গেছে আমার। সব কাপেলদের দুষ্টুমি দেখে সাফওয়ানের মন খারাপ হয়ে যায়। মুখটা এভাবে প্যাঁচার মতন করে দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব? বাকিরা প্রেম করছে আর তাদের প্রেম দেখছি আমি আর আমার বউ। আমার দিকে খেয়ালই নেই তার। সানা বলল, মেয়েদের মতন কথায় কথায় গাল ফোলাচ্ছেন কেন? আমরা বড় না? তা তুমি ঠিক বলেছ। সবাই হাসি খুশি দুষ্টুমিতে গায়ে হলুদ কেটে গেল। সানা আর সাফওয়ানেরও বিয়ে হয়ে গেল। যখন সবাই জানলো তাদের সাথে সাথে সানা আর সাফওয়ানেরও বিয়ে, তা শুনে কুদ্দুস আর সাইফের কি নাচ! সিনথিয়া বেচারি এখনো আদিলকে তার মনের কথা বলতেই পারল না। আদিলেরও সেম অবস্থা, ওরা ফাঁদে পড়েছে। দুজনই সাফওয়ান আর সাইফকে ভয় পাচ্ছে। বিয়ের ঝামেলা শেষে সবাইকে তাদের বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সানা ঘোমটা দিয়ে বসে আছে। এই দিনটাই নতুন করে আবার সাফওয়ানকে নিজের করে ফেল। সাফওয়ানের পায়ের আওয়াজ পেতেই কেঁপে উঠল সানা। আজ তার মধ্যেও নতুন বইয়ের মতন লাগছে। প্রথম দিনের মতন ভয় নয়, সাফওয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। জানো বউ, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সাফওয়ানের কথায় লজ্জা ঘিরে ধরে সানাকে। সানা লজ্জা পেয়ে সাফওয়ানের বুকে মাথা রাখল। সানাকে নিজের বাহু ডোরে আগলে নেয় সাফওয়ান। অন্যদিকে সাইব বসে বসে অপেক্ষা করছে কখন রাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসবে। সেই যে ফ্রেশ হতে গেছে, এখনো আসেনি ম্যাডাম। রাফিয়াকে আসতে দেখে সাইফ মুখ বাঁকিয়ে বলল, আগের দিনে বউরা জামের জন্য অপেক্ষা করত, আর এখন জামাই বউয়ের অপেক্ষাতে কুপোকাত হয়ে গেল। জামাই সাহেব হয়তো ভুলে গেছেন যে তার বউ সবার থেকে আলাদা। রাফিয়ার কথা শুনে সাইফ মুচকি হেসে রাফিয়াকে জড়িয়ে ধরল। তা বউজান, সব ভুলে কি জামাই সাহেবের সাথে নতুন অধ্যায় শুরু করবেন? পাড়ি দেবেন আমার সাথে সেখানে? শুধু আপনার জন্য জমা আছে আমার ভালোবাসা যেখানে। রাফিয়া সম্মতি জানাতেই সাইফ রাফিয়াকে নিয়ে পাড়ি জমালো ভালোবাসার রাজ্যে। কুদ্দুস আর রেহানা বসে বসে তাদের এতদিনের জমানো সব কথা বলছে। তারা ক্লান্ত থাকায় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়।
পরের দিন সকালে সবাই বসে খবরে লিমা বেগম আর মিস্টার শিহাবের লাশ দেখাচ্ছে সেটাই দেখছে। এক বিলাসবহুল ফ্ল্যাটে জামাই বউ সুইসাইড করেছে। সবাই সাফওয়ানের দিকে তাকায়, আর সাফওয়ান সবার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দেয়। সমাপ্ত। গল্প এক প্রহর ভালোবাসা। লেখক নুসাইবা রেহমান আদর।